শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। তো অনেকে অনেক ওয়েবসাইট তৈরি করছেন, অনেক বেসিক টেমপ্লেট বা অ্যাডভান্স এইচটিএমএল নলেজ দিয়ে টেমপ্লেট তৈরি করছেন, কিন্তু তারা যখন তাদের টেমপ্লেটগুলো ফায়ারফক্স এবং গুগল ক্রোমে ভালো দেখছেন, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে গেলেই তাদের টেমপ্লেটটা দেখা যাচ্ছে ঠিকমতো লোড হচ্ছে না। তো এই সমস্যাগুলো হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট থাকছে না আপনার টেমপ্লেটে, এই কারণে। তো এখানে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হয়। কিছু কিছু কোড আছে যেগুলো সব ব্রাউজারে সাপোর্ট করে না, সেগুলো আমাদের ব্যবহার করা ঠিক না। এবং আমাদের ব্রাউজারের যে এইচটিএমএল ফাইলের যে একটা তথ্য থাকে, যে সব ব্রাউজার চেনার জন্য যে এই এইচটিএমএলটি কোন ল্যাঙ্গুয়েজে, এইচটিএমএল কত ভার্সনে লেখা হয়েছে, তো এই জিনিসগুলো আমাদের দিতে হবে। তো আমরা যদি একটু জানার চেষ্টা করি যে আমি গুগলে সার্চ করছি হোয়াট ইজ ক্রস ব্রাউজার কম্পিটিবিলিটি। তো এখানে বলা আছে যে একটি ওয়েবসাইট যদি মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স এবং সাফারিতে যদি সঠিকভাবে দেখা যায়, তাহলে বুঝতে হবে সেটা ক্রস ব্রাউজার কম্পিটিবিলিটি। তো আপনি এখানে আরও লিঙ্ক আছে যেগুলো দেখে আপনি জানতে পারেন যে আসলে ক্রস ব্রাউজারটা আসলে কী জিনিস। তো আমরা বেসিক্যালি যদি একটা টেমপ্লেট ডিজাইন করি, সাপোজ আমরা আমাদের বেসিক এইচটিএমএল এর যে কোনো একটা টেমপ্লেট, আমরা বেসিক এইচটিএমএল পার্ট 7 এর সোর্সটা এখান থেকে আমরা ব্যবহার করে দেখব যে এই টেমপ্লেটটা আমাদের ক্রস ব্রাউজার সাপোর্ট হয়েছে কিনা। অর্থাৎ বেসিক এইচটিএমএল পার্ট 7 যে জিপটা আছে সেটা আমি ওপেন করলাম। আমি যে কোনো একটা নাম দিয়ে আমি এটা শুধুমাত্র ওপেন করব যে এটা আসলে। এখন আমরা যদি এটা দেখি, সেক্ষেত্রে আমরা আমাদের টেমপ্লেটটা মোজিলা ফায়ারফক্স ওপেন করলাম। তো এই হচ্ছে আমাদের টেমপ্লেট। তো এটাই যদি আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন করি, সেক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরার আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে আমরা এই টেমপ্লেটটা ব্যবহার করার চেষ্টা করব যে ইন্টারনেট এক্সপ্লোরারে আমাদের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা কেমন দেখায়, এইটা আমরা দেখার চেষ্টা করব। তো টেমপ্লেটের যে লোকেশন, সেই লোকেশনটা আমরা কপি করলাম। লোকেশনটা কপি করে আমরা আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারে সেটি পেস্ট করব। করলে দেখা যাবে যে আমাদের এইখানে কিছু সমস্যা হচ্ছে। তো আমরা ওপেন করলাম। তো এইখানে দেখা যাচ্ছে যে আমাদের ইমেজগুলো লোড হচ্ছে না, বা এখানে যে অ্যালাউ করা লাগছে এই জিনিসগুলো আমাদের সমস্যা হচ্ছে। তো এইটা আমাদের যে টেমপ্লেটটা সেটা ক্রস ব্রাউজার সাপোর্ট করেছে। তো কেন করেছে সেটাও আমরা দেখব। অর্থাৎ আমরা ইন্ডেক্স এইচটিএমএল যেটা, সেটাকে আমরা ওপেন করব। তো এখানে ডক টাইপ আমরা এইচটিএমএল দিয়েছি, এজন্য অনেক সময় দেখা যাচ্ছে আমরা এটা দেই না। দেখা যাচ্ছে আমরা ডক টাইপ যেটা, এটা ছাড়াই ব্যবহার করছি। তো এখন ডক টাইপ ছাড়া যদি আমি এটা ওপেন করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এইরকম হয়ে গেছে যে এলিমেন্টগুলো সঠিক নেই। ইন্টারনেট এক্সপ্লোরারে এই সমস্যাগুলো হবে, যেমন এই যে ইমেজের বর্ডার চলে আসছে একটা, যেটা আমাদের দরকার নাই। তো এই যে এই জিনিসগুলো, অর্থাৎ আপনাকে যেটা করতে হবে যে এগুলো থাকলেই শো করবে না। এখানে একটা মেটা থাকবে যেখানে কন্টেন্টটা ইউনিকোডে নাকি এএনসিআইআই কোডে, সেইগুলো এখানে মেনশন করে দেওয়া থাকবে। তো সেই কোডগুলো কোথায় পাবেন? সেই কোডগুলো আমি এই যে টেমপ্লেটটা করছি, অর্থাৎ এই সোর্স ফাইল দেখে আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি HTML 4.01 এ করেন,
সেই ক্ষেত্রে আপনাদের এখানে HTML 4.01 এ একটা কোড আছে, সেইটা ব্যবহার করতে হবে। তো আমরা HTML5 এর যদি কোড ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা ডক টাইপ HTML শুধুমাত্র এটা এটা দিলেই ইন্টারনেট এক্সপ্লোরার বুঝে যাবে যে এটা HTML 4 এর একটা ডকুমেন্ট 4.0। তো সেক্ষেত্রে সে ভালো করে প্রদর্শন করবে। এবং এখানে আরেকটা জিনিস থাকা লাগবে, সেটা হচ্ছে মেটা কন্টেন্ট টাইপ, অর্থাৎ আপনার কন্টেন্ট টাইপটা কি সেটাও কিন্তু এখানে থাকতে হবে। এটা হেড ট্যাগের মধ্যে যে কোনো এক জায়গায় থাকলেই হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখন এটা রিফ্রেশ করি আমাদের পেজটা, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এখন ইমেজের কোনো বর্ডারও নেই এবং আমাদের টেমপ্লেটটা খুব ভালোভাবে শো করছে। তো আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন। তো আমি HTML 4.01 যেটা, সেটা যদি দেখতে চাই, সেক্ষেত্রেও আমরা এখান থেকে, আমি ওপেন করি একটা। তো এখানে এই যে কোডটুকু আছে, অর্থাৎ HTML হেড, এই কোডটুকু যেটুকু আছে, অর্থাৎ এইখানে এই যে অংশটুকু আছে, সেই অংশটুকু আমরা এখান থেকে দিয়ে দেব। এবং HTML যেটা আছে সেখান থেকে আমরা W3 org-এর একটা লিঙ্ক আছে, সেটা এখানে দিয়ে দেব। অর্থাৎ এই কোডটুকু থাকলে HTML 4.01 এর জন্য। তো আমি আপনাদের জন্য দুটো কোডই এখানে দিচ্ছি, যে ব্যবহার করতে পারবেন আপনারা পরবর্তীতে। অর্থাৎ HTML5 এ ডক টাইপ HTML এবং HTML 4.01 এ সেটা এখানে মেনশন করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে না। তো এখানে ক্রস ব্রাউজার সাপোর্টের জন্য আপনাকে আরও কিছু কাজ করতে হবে। অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরারে কিছু কিছু যেমন আমরা যদি রিসেট কোড ব্যবহার করি না করি, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা ইমেজের ক্ষেত্রে বর্ডার নান, অর্থাৎ আমরা যদি বর্ডার নান এটা না দিতাম, সেক্ষেত্রে আমাদের পিএনজি ফাইল ইন্টারনেট এক্সপ্লোরার সঠিকভাবে দেখাতে পারে না। সেক্ষেত্রে পিএনজি ফাইলের একটা বর্ডার চলে আসে। তো এই জিনিসগুলো ইন্টারনেট এক্সপ্লোরার 6 এটা হয়, এটা 7 ব্যবহার করছি। তো এই জিনিসগুলো, অর্থাৎ আপনাকে যে আইফিক্স, এই জিনিসগুলো আপনাকে কাজ করতে হবে। আমরা যদি গুগলে সার্চ করি এই বিষয়ে, অর্থাৎ i6 পিএনজি ফিক্স লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে পিএনজি ফিক্সের জন্য আলাদা কিছু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, jQuery। তো আমরা সেটা ব্যবহার না করে শুধুমাত্র এখন ইন্টারনেট এক্সপ্লোরার 6 এ সাপোর্ট দেওয়া হয় না, শুধুমাত্র আমরা এখানে ইন্টারনেট এক্সপ্লোরার 7 থেকে শুরু করব। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি যে বর্ডার এইখানে নান দিয়ে দেব, তারপরে ম্যাক্সিমাম উইড 100%, এটাও একটা ফিক্স কোড, এবং হাইট অটো। এই কোডটা ব্যবহার করলে ইন্টারনেট এক্সপ্লোরারের সুবিধা হবে। তো এই জিনিসগুলো আপনাদের ব্যবহার করতে হবে। আর এখানে আরেকটা ব্যাপার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে HTML টাইপোগ্রাফি, অর্থাৎ বেশ কিছু CSS থাকে যেগুলো আমাদের সব ক্ষেত্রেই লাগে। আপনারা টাইপোগ্রাফিটা করে রাখবেন। যেমন টাইপোগ্রাফি করতে পারেন, আপনার যদি ড্রপডাউন মেনু লাগে, ড্রপডাউন মেনুটার CSS আলাদা রেখে দিলেন। এখানে যেমন বডিতে আমরা যে ফন্টটা, সেটা আমরা রেখে দিয়েছি। আর ডিফল্টভাবে মানে হচ্ছে ডিফল্টভাবে লিঙ্কের জন্য আমরা টেক্সট ডাইরেকশন নান করেছি। অর্থাৎ আমরা যদি কোনো HTML ফাইলে লিঙ্ক দেই, সেক্ষেত্রে সেটা আন্ডারলাইন হয়ে যায়। সেটা যাতে আন্ডারলাইন না হয়, সেজন্য টেক্সট ডাইরেকশন নান করেছি। এবং হোভার করলেও যাতে আন্ডারলাইন না হয়, সেজন্য এটা নান করেছি। এবং লিঙ্কের কিন্তু একটা ডিফল্ট কালার চলে আসে, সেটা যাতে না চলে আসে, সেজন্য একটা কালার দিয়েছি। হেডিংগুলো ডিফল্টভাবে বোল্ড হয়ে চলে আসে, যেটা দেখতে খারাপ লাগে, সেজন্য নর্মাল করেছি। এবং এই হেডিংয়ের মার্জিন বটম 15 পিক্সেল দিয়েছি, যাতে এটার মার্জিন হেডিংয়ের নিচে একটু জায়গা থাকে। তারপরে আপনি চাইলে হেডিং 1 এর ফন্ট সাইজ, লাইন হাইটগুলো উল্লেখ করে দিতে পারেন আপনার নিজের অনুযায়ী। আর এখানে ইমেজ ফিক্স আমরা তো বললামই। আর ইনপুট টাইপ টেক্সট, সেটা টেক্সটের জন্য আলাদা CSS। ইনপুট টাইপ ইমেল, সেটা ইমেলের জন্য আলাদা CSS। এবং টেক্সট এরিয়ার জন্য আলাদা যে একটা বর্ডার, সেই বর্ডারটা ডিফল্টভাবে আসে না, সেজন্য আমরা এখান থেকে বর্ডারটা 1 পিক্সেল দিয়ে দিয়েছি। আর ইনপুট টাইপ সাবমিট, যেটা ডিফল্টভাবে একটা বাটন আকারে চলে আসে, সেটা যদি আপনি চান চেঞ্জ করতে, এটা সবসময়ই আমাদের পরিবর্তন করা লাগে। তো সেই জন্য আমরা এটাই চেঞ্জ করে ফেলেছি। ULOL অর্থাৎ লিস্ট স্টাইলের জন্য আমরা প্রত্যেক দিকে মার্জিন আমরা এখানে লাগে, অর্থাৎ লিস্ট আইটেমগুলো শো করার জন্য, সেই জন্য আমরা মার্জিন দিয়েছি। আর এছাড়া আমরা ফিক্স করার জন্য ওভারফ্লো হিডেন করেছি।
এই যে এই তিনটা দেখছেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, অর্থাৎ আপনার টেমপ্লেটটি আমরা সচরাচর যা করি ওয়ার্ডপ্রেসের জন্য করি। অর্থাৎ ইমেজকে যদি আমরা ফ্লোট লেফট করতে চাই, অর্থাৎ ইমেজের ফ্লোটিং লেফট রাইট আমরা আর বেসিক এইচটিএমএল টিউটোরিয়ালে দেখেছি, তো সেইগুলো করার জন্য আমরা এটা নিয়েছি। অর্থাৎ যে কোনো ইমেজকে যদি আমরা অ্যালাইন লেফট দেই সেক্ষেত্রে সেটা বাম দিকে চলে আসবে এবং তার ডানে টেক্সট থাকবে। একইভাবে যদি কোনো ইমেজ ডান দিকে আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডান দিকে থাকবে। তারপরে আমরা এখানে ফ্লোট লেফট অর্থাৎ কোনো ডিআইভিকে যদি ফ্লোট লেফট করতে চাই সেক্ষেত্রে আমরা ফ্লোট লেফট এবং রাইট নামে একটা করতে পারি, এবং সর্বশেষে কলামের জন্য একটা অ্যানিমেশন দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে টাইপোগ্রাফি আপনার যা যা লাগে। যেমন আমরা যদি এলিগেন্ট থিমসে যাই, সেক্ষেত্রে দেখা যাবে তাদের প্রত্যেকটা থিমে যে টাইপোগ্রাফি, অর্থাৎ আপনারা যখন কোনো থিমের ডেমো দেখবেন তখন দেখবেন যে সেই থিমের টাইপোগ্রাফিগুলো দেওয়া থাকে। যেমন আমরা এখানকার যে কোনো একটা থিমের ডেমো দেখব, ডেমো দেখলে এখানে টাইপোগ্রাফি নামে আলাদা একটা অপশন আছে যে আপনার এই থিমের যে অন্যান্য এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো কীরকম দেখাবে। তো আমরা যে কোনো একটা থিমের যাই, এখানে লাইভ থিম ডেমো এখানে ক্লিক করলাম, করলে এখানে দেখবেন যে একটা আলাদা একটা মেনুই আছে, যে এই মেনুটা হচ্ছে টাইপোগ্রাফি। এটা wordpress.org এই থিমেও দেখা যায়। তো আমরা এইখান থেকে দেখা যাচ্ছে পেজ টেমপ্লেট শর্টকট অপশনে যাই, এখানেও থাকতে পারে, অনেক থিমে থাকে আবার অনেক থিমে থাকে না। তো আমরা ওয়ার্ডপ্রেসে যদি যাই, যে wordpress.org/extend/themes, এখানে ওয়ার্ডপ্রেসের অনেক অনেক থিম পাওয়া যায়, যেগুলোর প্রত্যেকের আলাদা আলাদা থাকে। তো এখানে যে বাটনগুলো দেওয়া আছে এগুলো তাদের টাইপোগ্রাফি বলা চলে, অর্থাৎ যে তাদের শর্টকাটগুলো এখানে দেওয়া আছে। যেমন এইটা তারা টাইপোগ্রাফিতে অ্যাড করে রেখেছে। এখানে যে টেবিলের জন্য যে বা ট্যাবের জন্য যে সিএসএস আলাদা, সেই জিনিসগুলো তারা এখানে দিয়ে রাখছে। তো এগুলোকেই মূলত বলে এইচটিএমএল টাইপোগ্রাফি। তো এখানে আমরা সাপোজ একটা থিমে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো থিমে যদি ডেমোতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই থিমটার যে এলিমেন্টগুলো, অর্থাৎ হেডিং 1, হেডিং 2, হেডিং 3, সেগুলোর কি কি সাইজ সেগুলো কিন্তু আগে থেকেই শো করছে। আচ্ছা, আমরা এখান থেকে প্রিভিউটা দেখি, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আচ্ছা, কোনো একটা সমস্যা wordpress.org সার্ভারে। যাই হোক, মূলত আমাদের টাইপোগ্রাফিটা হচ্ছে এই ব্যাপারগুলো, যে এগুলো আমাদের প্রথমে অ্যাড করে নিতে হয়। তো আপনাদের এখন কাজ হবে সেটা হচ্ছে একটা ব্লাঙ্ক এইচটিএমএল টেমপ্লেট তৈরি করা, যেটাতে আপনার সব কিছু কোডগুলো দেওয়া থাকবে প্রপারলি। সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র যে কোডিং করার সময় বডিতে গিয়ে আপনাদের কোডিং শুরু করে দেবেন। এই একটা টেমপ্লেট আপনারা সবসময় রেডি করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের আর সমস্যা হবে না, পরবর্তীতে ব্রাউজার কম্পিটিবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না। তো আর আপনার কোডগুলো লেখা সঠিক হলো কিনা সেটা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনাদের যেখানে যেতে হবে validator.w3.org, এই ঠিকানাতে গেলে আপনি আপনার কোড ভ্যালিড করতে পারেন। অর্থাৎ আপনার এখানে ঠিকানা দেন, সেক্ষেত্রে এখানে যেমন আমি যদি একটা চেক করি সেক্ষেত্রে এইখানে সেই সেই সাইটটার যে আমি কোডগুলো ব্যবহার করেছি সেই কোডগুলো ভ্যালিড কিনা, ইনভ্যালিড থাকলে সেটা কোথায় আছে। যেমন আমাদের এই যে সাইটটা, সে সাইটে একটা ইনভ্যালিড আছে, সেটা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার নামে কোনো অ্যাট্রিবিউট এখানে থাকে না। যেমন আমরা একটু আগে চেক করলাম যে কোন সাইটটা, এখানে যে সাইটটা আছে সেই সাইটটা আমি চেক করলাম যে এই সাইটটাতে আমাদের একটা ইরোর আছে। তো এই ইরোরটা যদি আমরা ফিক্স করে ফেলি, যেমন আমাদের এটা ইরোরটা আসছে এইখানে প্লেস হোল্ডার নামে কোনো আমাদের অ্যাট্রিবিউট নাই। তো আমরা এটা যদি ফিক্স করতে চাই, আমরা এডিট করে ফেলি থিমটা বলতে আমরা এইচটিএমএল, আপনারা এখানে সাপোজ ধরে নেবেন যে আমি এইচটিএমএল এডিট করছি, এখান থেকে আপনি
যে কোনো টেমপ্লেট, অর্থাৎ আমরা কোডগুলো যে সঠিক ব্যবহার করেছি এটা HTML ভ্যালিডেটর ব্যবহার করে আপনি বুঝতে পারবেন। তখন বুঝতে পারবেন যে আপনার যে সাইটটা সেই সাইটটা সব জায়গাতে সাপোর্ট করছে। অর্থাৎ আমি এটা মুছে দিলাম, প্লেস হোল্ডার নামে কোনো এখানে বলে দিয়েছে আমাকে। তো আমরা যদি আবার ভ্যালিডেট করতে চাই, রিভ্যালিডেটে ক্লিক করলাম, অর্থাৎ আমরা আমাদের কোডটা ফিক্স করেছি। তো রিভ্যালিডেটে ক্লিক করলে তখন এখানে আপনার ডকুমেন্টটি আবার ভেরিফাই করা হবে। তারপরে ভেরিফাই করে যদি দেখা যায় যে আপনি প্রপারলি আপনার কোডগুলো ব্যবহার করেছেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এটা ভ্যালিড দেখাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু আমাদের ডকুমেন্টটা XHTML 1.0, অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজে করেছি সেই ল্যাঙ্গুয়েজের নামটা দেখাবে। যদি HTML5 এ করতাম HTML5 দেখাতো। সেক্ষেত্রে আমাদের কিন্তু ডকুমেন্টটা এখন ভ্যালিড, এবং এই যে সাইটটা, এই সাইটটা কিন্তু এখন আমাদের সব ব্রাউজারে সাপোর্ট করবে। এটা আমরা বলে দিতে পারি যে কোডগুলো যেহেতু আমাদের ভ্যালিড কোড আমরা লিখেছি। তো আশা করি বুঝতে পারছেন। আজকের টিউটোরিয়ালে অনেকগুলো বিষয় দেখানো হয়েছে। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।